সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। মাহবুব, আপনাকে স্বাগত। শুভেচ্ছা। আমি দেখে নিচ্ছি শিরোনাম। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, একটি দল বিএনপির বিরুদ্ধে পলাতক স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে। ময়মনসিংহ গাজীপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান। মায়েদের অপমানের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। জামায়াত আমির শফিকুর রহমান। বাংলাদেশ প্রতিদিন, বিদেশিরা চায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, কমেছে বিদেশি বিনিয়োগ। মানবজমিন, তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন? ময়মনসিংহের জনসভায় তারেক রহমান। সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না, সরকার হবে জনগণের। আমার দেশ হা ভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল, সমর্থন জামায়াত এনসিপির। ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিক সবাই ভবিষ্যৎ আইন প্রণেতা। কালের কণ্ঠ, সরকারি চাকুরেরা কেন কোনো পক্ষ নিতে পারবেন না? বগুড়া করায়গন্ডায় হিসাব বুঝে নেবেন। কালের কণ্ঠ, আমাদের সময়ের সমঝোতার আসনে চ্যালেঞ্জ শরিকরা। একটি দল স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে, তারেক রহমান। কালবেলা, গরিবের আবাসনের নামে ধনীদের ফ্ল্যাট। বিএনপি খারাপ হলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করেননি? দেশ রূপান্তর, কাটা 512 অস্ত্র কারবারি, প্রত্যক্ষ ও পরোক্ষ কর সমান করার প্রস্তাব। ইনকিলাব, বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে তখন কেন তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেননি? একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না। সময়ের আলো, জলাশয় ভরাট করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। বিএনপি এত খারাপ হলে মন্ত্রিত্ব ছাড়েননি কেন? আজকে তারেক রহমানের একটা বক্তব্য সবচেয়ে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে তিনি পরিষ্কার করে বলছেন যে জামাত ইসলামের তরফে যেটা বলা হচ্ছে যে তাদের সময়ে তারা দুর্নীতিগ্রস্ত হয়েছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তো তারেক রহমান জবাব দিয়েছেন, বলছেন যে 2001 থেকে 2006 পর্যন্ত, শেষ দিন পর্যন্ত সরকারে ছিলেন জামাতের দুই মন্ত্রী, তখন তারা পদত্যাগ করেননি কেন? জি মতি ভাই, এই যে পরস্পর বিরোধী কথাবার্তার মাধ্যমে কিন্তু যে বলে না যে দুধের উপর একটি শর্ট থাকে, সেই শর্টটা সরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে ভিতরে কি ঘটেছিল তখন। তারেক রহমান তো সরাসরি বললেন যে দুর্নীতির যে চ্যাম্পিয়ন হওয়ার কথাটি বলা হচ্ছে, এবং প্রথম বছর যখন বিএনপি ক্ষমতায় এলো তখনই কিন্তু টিআইবির পরিসংখ্যানে বাংলাদেশ চ্যাম্পিয়ন। তো এক বছর তো হয় না, এটা আগের বছরেরটা। তার মানে আগের যে দুর্নীতির ধারাবাহিকতাও কিন্তু 2-3 বছর লেগে গেছে। আসলে এটা কিন্তু একটি টার্মের সরকারের তো কৃতকর্মের ফল তা নয়। এটা আমাদের যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, সেটা পুরো সিস্টেমটারই একটা ফলাফল ছিল। তো সেইটা যেমন আমাদের এখন মনে পড়ছে, এখন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আলাপ করছেন, সাথে সাথে এই সত্যগুলোও তো বেরিয়ে আসছে যে বিএনপি এবং জামাত একসাথে ছিল। তখন বিএনপি জামাতের ঘাড়ে বসে সরকারের অংশীদার হলো এবং তাদের গাড়িতে পতাকা উঠলো বাংলাদেশের। যেই জামাত বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, সেই জামাতের গাড়িতে পতাকা, এটা নিয়ে কিন্তু বিএনপির উপরে যথেষ্ট মানুষের একজন আপত্তি, অনেক কিছু ছিল, বিদেশেও ছিল। এখন আপনি দেখুন যে তারপর এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত মহিরীয় হয়ে উঠছে এবং বিভিন্নভাবে তাদেরই লোকজনদের জরিপ করিয়ে তাদেরই নানান রকম প্রোপাগান্ডার মাধ্যমে এমনভাবে বলা হচ্ছে যে তারা নানান জরিপ করে বলছে যে বিএনপিকে ছাড়িয়ে গেছে তারা অলরেডি। তো এইটা কি করে? কারণ আমাদের যে সর্বশেষ গ্রাহ্য নির্বাচন, সেখানেও যদি আমরা দেখি জামাতের ভোট কিন্তু 4 থেকে 7%, তারা দাবি করে 13%। তারপরেও কিন্তু বিএনপির ভোট 40%। তো এত তারা কিভাবে চলে আসছে? তাদের দাবি হচ্ছে যে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে জয়লাভ করেছে এবং সেগুলো এক ধরনের, এটার পেছনেও যে শুভঙ্করের ফাঁকিটা, আপনার যে গুপ্ত হয়ে লুকিয়ে থাকা এবং ছাত্রলীগের মধ্যে তারা ছিল, এখন তারা বলছে, বেরিয়ে এসে বলছে যে তারা ছাত্রলীগে ছিল, একদম দীপ্তস্বরে বলছে। তার মানে কি, তারা যখন যেইটা প্রয়োজন সেইটাই তারা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন তারা বৈঠকে বসছে, তারা বলছে শরিয়া আইন আমরা করব না। আবার যখন তারা ইসলামী আন্দোলনের সঙ্গে যেতে চাচ্ছে একজোটে, তখন কিন্তু শরিয়া আইন ধাপে ধাপে করব।
একবারে তো সম্ভব না, এখন প্রচলিত আইনে যাব, তারপরে আমরা ধাপে ধাপে করবো। আল জাজিরার সাথে ইন্টারভিউয়ে ডক্টর শফিক সর্বশেষ এই কথাই বলেছেন, এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা নারী নেতৃত্বের ব্যাপারে কি বলছেন, একজন নারীকেও আপনারা মনোনয়ন দিলেন না। উনি বলেছেন যে আসলে দেওয়া সম্ভব হয়নি, একটা প্রক্রিয়ার কারণে এটা এক ধরনের যুক্তি উনি দিলেন। তারপরে প্রশ্ন করা হয়েছে তাহলে আপনাদের এই দলে জামাতে কি কখনো নারী আমির হবে? উনি বলছেন না, এটা সম্ভব না। উনি সরাসরি বলেছেন এটা তাহলে কিভাবে সম্ভব? তাহলে কিভাবে সম্ভব? এবং আপনি দেখুন যে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে সরাসরি, উনি কিন্তু বললেন যে সম্ভব না। 51% যে দেশের নারী ভোটার, এবং গত 3 দশক আপনি যদি আমাদের বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিটার কথা চিন্তা করেন, যত কিছু উত্থান পতন হোক না কেন, তাতে কিন্তু আমাদের 2 নারী নেত্রীর ভূমিকার কথা আমাদের স্বীকার করতে হবে। রাইট। এবং আমাদের যে নারীদের অংশগ্রহণ আমাদের অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে, সেই জায়গায় যে জামাতের এই যদি হয় তাদের মনোভঙ্গি, এই বিষয়গুলো কিন্তু তাদের বিরোধীদেরকে অ্যাড্রেস করা উচিত। সামনে যে কয়টা দিন আছে তাতে কিন্তু আমরা আরও বেশি এই নীতি, আদর্শ এবং মনোভঙ্গিগুলো রাজনৈতিক দলের, এইগুলো নিয়ে আমাদের বাহাস দেখতে চাই। কারণ এই বিষয়গুলো বাংলাদেশের প্রগতিশীলতা। শরিয়া আইনের ব্যাপারে জামাত কি বলছে? শরিয়া আইনের ব্যাপারে জামাতের আমির বলেছেন যে এটা একবারে সম্ভব হবে না, প্রচলিত আইনের মাধ্যমেই আমাদেরকে যেতে হবে, কিন্তু সেটা আমরা ধাপে ধাপে করব, একবারে তো সবকিছু চাপিয়ে দেওয়া সম্ভব না। এই শরিয়া আইন তারা করবেন, ধাপে ধাপে করবে, ধাপে ধাপে করবে। আপনি দেখুন তার আরেকটি বক্তব্য আজকে আছে যে 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা আমরা বদলে দেব। তার মানে তারা কিভাবে বদলাবেন? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে চাইছেন, তারা সান্ধ্যকালীন বাস দিতে চাইছেন। তারা কি এমন কিছু জেলা করবেন যেখানে শুধুমাত্র নারীরা থাকবে? তাই তো দেখা যাচ্ছে। কারণ যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাহলে বলবে যে নারীরা এইদিকে থাকবে, নারীদের জন্য বাজার, নারীদের জন্য স্কুল, নারীদের জন্য। আজকে 2026 সালে পৌঁছে আমরা এরকম একটা পশ্চাৎমুখী চিন্তা ভাবনার দিকে যাব। তো সেই জায়গাগুলোতে কিন্তু জামাতের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের এই বিষয়গুলোকে আরো সামনে আনা উচিত। কারণ আমাদের দেশে সরলমতি ভোটার, তাদেরকে বিভিন্নভাবে বেহেশতের চাবি ইত্যাদি নানান রকম কিছু। এবং একটা কথা জামাত খুব বলছে যে নৈতিকতার একটা প্রবর্তন আমরা করতে চাই। নীতি নৈতিকতা চলে গেছে রাজনীতি থেকে, সমাজ থেকে। তারা নৈতিক শাসন করবেন, তারা দুর্নীতি করবেন না, এরকম একটা কথা তারা বলছেন। আচ্ছা, দুর্নীতি মানে কি? দুর্নীতি কি শুধুই আর্থিক দুর্নীতি? আপনার যেই অনৈতিক আচরণ তারা এই দেশের জন্মের সঙ্গে করেছে, তারপরে বিভিন্নভাবে এই যে নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, তারপর এই গত 54 বছরে কোন প্রগতিশীল আন্দোলনটিতে জামাত দাঁড়িয়েছিল মানুষের পক্ষে? কোন আন্দোলনে জামাতকে দেখা গেছে? দেশের কোন সাংস্কৃতিক অভিযাত্রায় জামাত সঙ্গী হয়েছে? তো এই বিষয়গুলোকে অবশ্যই রাজনীতির মাঠে আনতে হবে, কারণ আমরা তো পেছনের দিকে যেতে পারি না। এবং সেই জায়গাটিতে আমাদের যারা রাজনৈতিক দল, এখন তো যা দেখছি বা শুনছি, আমি জানি না, কাগজেই পড়ি এবং তার বক্তৃতাও শুনছি, তারা বলছেন যে 1971 আর 2024 যে ফাইট বিটুইন দ্য টু, মানে দুইটার মধ্যে 71 এক আর অন্যদিকে হলো 2024, এর সাথে তারা তুলনা করতেছেন। তো এইটা কি বাস্তবসম্মত নাকি আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। একেবারেই অবাস্তব। কারণ হচ্ছে দেখুন, তারা যেটা করতে চাচ্ছে এইটাই হচ্ছে জামাতের যে এক ধরনের, যদি সোজা বাংলায় বলতে হয়, মুনাফেকি। তারা সাথে এনসিপিকে নিয়েছে। এনসিপি উচ্চ কক্ষে কয়েকটি আসনের বিনিময়ে তাদের প্রতি জাতির যেই উদগ্র আকাঙ্ক্ষা, যেই তারুণ্যের যে স্বপ্ন মানুষ দেখেছিল, কি কারণে দেখেছিল? গণতন্ত্রের জন্যে, মানুষের জবাবদিহিতার জন্য, যেটা আওয়ামী লীগ লুণ্ঠন করেছিল, তার বিরুদ্ধেই তো সব শ্রেণীমতের মানুষ 24 আগস্টে রাস্তায় এসেছে। কিন্তু তারা কি করলো? যেহেতু বিএনপি তাদেরকে এতগুলো সিট দেবে না, তারা চলে গেল জামাতের কাছে। এখানে কোনো আদর্শের কোনো বিষয় নাই। কিন্তু এই জায়গাটিতে জামাত তাদের 71-এর ভূমিকাকে ফিল্টার্ড করে নেবার জন্য এনসিপিকে সাথে নিয়ে নিল, সাথে আবার অলি আহমেদকেও নিয়েছেন। এবং এই সব কিছু মিলিয়ে একটা, তারা বলতে চাচ্ছেন যে আমরা 71-এর সেই জামাত নই, তারা নতুন জামাত। এবং সেটা কিন্তু শিবির এবং অন্যান্যরাও তাদের বুদ্ধিজীবী বলয় থেকে বলা হচ্ছে বারবার। কিন্তু দেখুন, 14ই ডিসেম্বর কি আমাদের এই দেশ থেকে ভোলা যাবে? যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডগুলো ঘটেছে, শিবিরের প্রধান কে ছিলেন তখন?
এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে বারবার বলা হয় আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান কিন্তু প্রকৃত নয়, প্রকৃত হচ্ছে মুক্তিযুদ্ধের বিএনপি বয়ান। মুক্তিযুদ্ধের যে 15 খণ্ডের দলিলপত্র, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে রচিত, আপনার মনে আছে যে সেটার সম্পাদক বরেণ্য হাসান হাফিজুর রহমান। কাজেই এই যে বয়ানটি, এটার উপরে নির্ভর করে কিন্তু সকল কিছু অন্যান্য বইপত্র লেখা হয়েছে। জিয়াউর রহমানও কিন্তু নিজে লিখেছেন বিচিত্রায়, আপনার মনে পড়ে যে মুক্তিযুদ্ধের ইতিহাস তার নামে ছাপা হয়েছে। কাজে এই সব তো বানানো নয়, এগুলো আছে সব কিছু। কাজে আজকে যখন জামাত এই কথাগুলো বলে, তার মানে বুঝতে হবে যে জামাত প্রয়োজনে অনেক কিছুই বলতে পারে। এদিকে সঙ্গী হয়েছে বিভিন্ন বড় বড় বিদেশি কিছু শক্তি। যুক্তরাষ্ট্র যখন ভাবছে যে এই দেশের মানুষকে, এত জনসংখ্যা এবং এরকম একটা প্রাণবন্ত জনসাধারণ, তারা যদি আবারও একটি অভ্যুত্থান করে বসে, এই দেশটা অস্থিতিশীল হয়ে যাবে এবং চীনের দিকে যদি চলে যায়, এটা মনেই হতে পারে। আমরা যদি যোগ বিয়োগ করতে চাই, তাহলে তারা যে তাদের পক্ষ থেকে কিন্তু ওয়াশিংটন মানে কিতে চীনের দিকে যেতে কত বাকি, চীনের দিকে, বা তারা তো মনে করছে চীন কিংবা ভারতমুখী না হয়ে যুক্তরাষ্ট্রমুখী হোক। আবার এদিকে ভারতও মনে করছে যে হয়তো বা, যে কে কি মনে করছে সেইটার চেয়ে বড় কথা বাংলাদেশের মানুষ কি মনে করছে সেটা কিন্তু তারা কেউই বুঝতে চাচ্ছে না। যেমন যুক্তরাষ্ট্র 71 সালেও কিন্তু বুঝতে চায়নি বলেই পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল। কাজেই যুক্তরাষ্ট্রের এই ভূমিকা কিন্তু নতুন নয়। তারা যে আজকে জামাতকে খুবই প্রতিশ্রুতিশীল রাজনৈতিক দল হিসেবে দেখছে এবং ওয়াশিংটন পোস্টে এই ব্যাপারে প্রতিবেদন ছাপা হচ্ছে, এটা কিন্তু নতুন কিছু নয়। এটা সেই 71ও আমরা দেখেছি এবং এইখানে রণতরীও তারা পাঠিয়ে দিয়েছিল। কাজেই এই জায়গাতে বাংলাদেশের মানুষদের, ভোটারদেরকে বুঝতে হবে যে আমাদের 2026 সালের বাস্তবতা। আমরা যে ভারত বিরোধিতা করছি, এটা আমরা অবশ্যই নতজানু পররাষ্ট্রনীতি চাই না। কিন্তু আমাদের প্রতিবেশীর সাথে যদি সারাক্ষণ আমরা যুদ্ধংদেহী হয়ে বসে থাকি, তাহলে আমরা আখেরে কি লাভ হবে? আমরা কি একা একা বাঁচতে পারবো? এই পৃথিবীটা কি একা বেঁচে থাকবার? আমরা পাকিস্তানের সাথে যেমন বন্ধুত্ব করব না, অহেতুক ভারতের সাথে অহেতুক বন্ধুত্ব করব না, সমমর্যাদায় সকলের সাথে আমাদের কথা বলতে হবে। গত 18 মাসে আমরা এই বিরোধিতা করে কি পেয়েছি? 173% সুতা আমদানি বৃদ্ধি পেয়েছে ভারতের কাছ থেকে। এই হচ্ছে আমাদের ভারত বিরোধিতার ফল। আমাদের এই যে কোরবানির ঈদ আসছে, সকল গরুই কিন্তু সেখান থেকে আসবে। আমাদের ভারত বিরোধিতাতে কিন্তু এই ইন্টারিম সরকার একটা গরু উৎপাদনও করতে পারলেন না। এবং ইন্টারিম সরকার যেই সমস্ত বিষয়গুলো বললেন এতদিন ধরে, তারাও কিন্তু নৈতিকতা হারিয়ে বসেছেন। কারণ এই ডানপন্থী সাম্প্রদায়িক শক্তিকে এতখানি শক্তিশালী করে তুলবার পেছনে তাদের যথেষ্ট তৎপরতা ছিল। আমরা প্রত্যাশা করব যে কতদিন সময় আছে, সরকার যদি এই উচ্চ মূল্যের ফ্ল্যাট, আপনি রাজনৈতিক যারা মন্ত্রী তাদের জন্য কেন 9000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বানাতে হবে? এই মন্ত্রীরা কি করে মন্ত্রী হবে? যারা ভোটার তাদের ভোটে তো মন্ত্রী হবে। তারা কয় স্কোয়ার ফুটের ঘরে থাকে মতি ভাই? তাদের ভোটে নির্বাচিত হয়ে 9000 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে থাকতে হবে, যেখানে ইতিমধ্যে অন্তত 70টি ফ্ল্যাট আছে মন্ত্রীদের জন্য। কি হয়েছে ঘটনাটি? এখানে সাংবিধানিক পদে এবং আমলারা উঠে গেছে 5ই আগস্টের পরে। যেহেতু তারা উঠে গেছে, তারা আর নামতে চাচ্ছে না। তারা বলছে আমরা এখানে থাকি রাজনৈতিক মন্ত্রীদের জন্য, আমরা 9000, এখন আছে 5000, আমরা 9000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বানিয়ে দিই। তো এগুলো কি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল? আপনি দেখুন যে সরকারি কর্মচারীদের বেতন 100 থেকে 140% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। দেশের কয় শতাংশ মানুষ সরকারি চাকরি করে? হঠাৎ করে আপনি দেশের এই কয়েক শতাংশ মানুষকে যদি আপনি এই পরিমাণ একটা অর্থে প্রাপ্তির দিকে ঠেলে দেন, বৈষম্যের তৈরি হবে না? এবং সর্বশেষ তো মানে সরকারের তরফে বলা হয়েছে যে আমরা এটা বাস্তবায়ন করব না। তার মানে সরকারের ঘাড়ে দিয়ে যাবে রাজনৈতিক সরকারের। এখন তোমরা বোঝো, এখন তো ঘাড়ই নেই। একজন বলেছেন কিন্তু, আমাদের অর্থনীতিবিদ জাহিদ হোসেন সাহেব বলেছেন যে সরকারের ঘাড়টা এমনি ভাঙা, সেই ভাঙা ঘাড়ে আবার তারা কিন্তু এটা দিয়ে দিতে চাচ্ছেন। অর্থাৎ সরকার যে বৈষম্য বিরোধী একটা আন্দোলনের ফল থেকে এলেন, তাদের কিন্তু ভাবা দরকার ছিল যে এমন কিছু যদি তারা প্রকল্প নিতে পারতেন, এই উচ্চাভিলাষী প্রকল্পগুলো কার স্বার্থে? যেই রাজনৈতিক দলটি আসবে যাতে তাদের একটা সুন্দর এক্সিট হয়, এই কারণেই কি এই সমস্ত, আমরা যদি আরও সহজ বাংলায় বলি, উপঢৌকন দিতে চাচ্ছেন বর্তমান সরকার? আমরা প্রত্যাশা করব এই উপঢৌকনের পথে না গিয়ে যদি
নির্বাচনটি তারা অবাধ করবার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যান। আপনি দেখুন গণভোটের পক্ষে এত হ্যাঁ বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, রাজনীতিতে বা এই নির্বাচনে ধর্মের অপব্যবহার সম্পর্কে কোনো কথা কেন সরকার বলছে না? এই সরলমতি মানুষদেরকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এমনকি বলা হচ্ছে আপনার কবরে যাওয়ার পরে নাকি চতুর্থ প্রশ্ন করা হবে, তুমি কি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছো? এই কথা আমরা এই ভিডিও দেখতে পাচ্ছি সরাসরি। তো সরকার কি এই বিষয়গুলোতে অ্যাড্রেস করবেন না? এবং ধর্মের যে অপব্যবহার সেই বিষয়গুলো তো যেই দলই করুক না কেন তাকেই তো আপনার শাস্তির আওতায় আনা উচিত। আজকে যদি এখন সরকার গঠন না এটা হয়, কে করবে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি সেই ক্ষমতা রাখে? কেন রাখবে না? যদি তারা না রাখে না তো, কারণ সরকারের হাতে ক্ষমতা, তারা তো আছে, অন্য চেঞ্জ তো কিছুই হয়নি। নিশ্চয়ই, এবং সেই জায়গাতে যদি এইভাবে ভরাডুবি হয়ে যায়, এবং চেঞ্জের জন্যই তো আমাদের এত কথা বলা এবং এত রক্তপাত, এত আন্দোলন, এই সরকারকে সেই প্রশ্নের উত্তর কি দিতে হবে না? এবং সবচেয়ে বড় কথা, তাদের বয়স 70 থেকে 80 অধিকাংশ, জীবনে তারা সব কিছুই পেয়েছেন। এই দেশটির জন্যে, এই গণতন্ত্রের জন্যে তাদের এই সর্বশেষ কাজটি কেন তারা করবেন না? এই জবাবদিহি তো নিজের কাছেও তাদেরকে করতে হবে। প্রশ্ন, এর জবাব নেই আপাতত। দেখা যাক। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে সরকারি চাকুরিরা কোনো পক্ষ নিতে পারবেন না গণভোট। জি, তো সরকার যেখানে নিয়েছে সরকার নিতে পারবেন না, এটা কি? তার মানে দেখেন, মানে যখন যেখানে প্রয়োজন যা বলবার, আপনি সরকারের প্রধানই যদি বলে বসেন যে নতুনরা রাজনৈতিক দল করেছেন সেখান থেকে শিক্ষামন্ত্রী হতে পারেন, তো তখন তো আসলে নিরপেক্ষতা লঙ্ঘন হয়ে যায়। আপনারা গণভোটের পক্ষে সারাদিন বলছেন, তাতে মনে হচ্ছে যে এটা সরকারের এজেন্ডা, রাইট। এবং সরকারকে যাতে এখানে পাশ করে আসতে হবে। সরকারের হ্যাঁ হলেই কি না হলেই কি, বাংলাদেশের এই যে বিপুল জনসাধারণ, তারা এত বড় একটা স্বৈরাচারকে হটিয়ে দিতে পারলো, তারা কি তাদের সংস্কার আদায় করে নিতে পারবে না? এই কি শেষ সুযোগ? এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া। এবং নিশ্চয়ই এত বড় একটা ঘটনার পর, হেলিকপ্টারে পালিয়ে যাবার পর আর কারো সাহস হবে না যে এই দেশের মানুষদেরকে ইচ্ছা মতো রাতের বেলা আবার ভোট করবে। এবং এইটাই আসলে মতি ভাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, যে নির্বাচন কমিশন কিন্তু এবার যদি এরকম দনমনা করে, সেটা কিন্তু মানুষই হয়তো বা প্রতিরোধ করে উঠবে। কি করে? আমি তো সেইটুকু, আপনি যতটুকু আশাবাদী, কিন্তু আশাবাদী হতে পারছি না তো। কারণ নির্বাচন কমিশন এই পর্যন্ত যা রেকর্ড, তাতে তো খুব একটা ভালো রেকর্ড না। রেকর্ড ভালো নয়, এবং আমাদের এইবারের নির্বাচনের মানুষের কৌতূহল কিন্তু অনেক বেশি। এবং 22 তারিখ থেকে আজকে পর্যন্ত দেখুন বড় ধরনের সহিংসতা কিন্তু হয়নি, এবং প্রত্যেকেই কিন্তু চাইছে ভোটটা হোক। আপনি দেখুন যে বিএনপির চেয়ারপারসন কিংবা জামাতের যিনি প্রধান আছেন, তারাও কিন্তু চাচ্ছেন ভোট থেকে সরে আসার কথা, কিন্তু কেউ বলছে না। তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করছেন, প্রত্যেকের সাথে কথা বলবার চেষ্টা করছেন। এই উদ্যোগগুলো যদি ইতিবাচকভাবে আমরা দেখি, তাহলে কিন্তু ভোটটাও তারা চাইবেন যে ভোটটা হোক। এটা তো আমাদের প্রত্যাশা থাকবে। আর এতগুলো মিডিয়া, এইভাবে আমাদের পত্রপত্রিকা এবং গণমাধ্যমে যদি আমরা লাইভ প্রচার করি, আমার মনে হয় না যে আসলে এটা সম্ভব হবে। এইবার দোনামোনা করা, রাতের বেলা করা অথবা দ্বিচারিতা করা খুব সহজ হবে না। সহজ হবে না মানে হইতেও পারে, সেটা তো বটেই। কারণ আমরা তো জানতাম না যে রাতে ভোট হয়ে যাবে, এটা তো দিনের বেলা বুঝলাম। এইবার হয়তো ভোটের পর দিন বুঝবো যে এবার কি হলো। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে যে বিদেশিরা চায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। হ্যাঁ, বিদেশিরাই শুধু চায় না, আমরাও চাই। আমরা অবশ্যই চাই। এবং সবচেয়ে বড় কথা যেটা আপনার কথায় যে এক ধরনের উদ্বেগ দেখলাম, যে নির্বাচন কমিশন কেন আরো শক্তভাবে কথা বলে না। এই যে আপনি, তাদের কি অসুবিধা? তাদের অসুবিধাটা কোথায়? এবং সবচেয়ে বড় কথা কি, তারা যেন মনে হয় যে স্যার যেন কি বলে, মানে সরকারের দিকে তাকিয়ে তারা কথা বলে। তারা যে এর আগের নির্বাচন কমিশনগুলো যেভাবে কথা বলতো, এবারও কিন্তু এখন কিন্তু ড্রাইভিং সিটে নির্বাচন কমিশনের থাকার কথা। যে সরকার বিভিন্ন কিছু উদ্যোগ এখনো কিন্তু নিচ্ছে। আপনি দেখুন যে এই সরকারের যে বড় বড় উদ্যোগগুলো, আপনার বন্দর দিয়ে দেবার কথা, তারপরে একে তাকে এই ধরনের প্রকল্প দিচ্ছে, বিভিন্ন ধরনের নিয়োগ ইত্যাদি, এখনো কিন্তু নানান রকম নিয়োগের ব্যাপারগুলো আছে। নিয়োগের ভিতরে পাল্টা হাইকোর্টে রিট করে নিয়োগ বন্ধ করা হচ্ছে। আপনি আছেন আর 10 দিন, এখনো আপনাকে নিয়োগ দিতে হবে। এখন তো তিস্তা প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তারপরে এই বিষয়গুলো কি এখন দরকার আসলে? জানি না, এখন তো এটা তো তারা ভালো বলতে পারবেন। এবং এই জায়গাতে আমাদের তখন একটু উদ্বেগ এবং শঙ্কা জাগে যে আসলে সরকার কি করতে চাচ্ছেন। এবং এই পর্যন্ত গত 18 মাসে আমাদের সরকার প্রধান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, দেশে কোনো সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেননি।
কোনো সাংবাদিকের সাথে সরাসরি কোনো কথা বলেননি। তো সেই জায়গায় তার প্রেস সচিব কি বলছেন না বলছেন সেগুলো তো আর শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত অবশ্যই দেশটা সকলে, এবং সেই জায়গায় এই যে ক্ষমতা হস্তান্তরের যে বিষয়টা, এবং এটা গণতান্ত্রিক উপায়ে হতে হবে, শান্তিপূর্ণ তো বটেই, গণতান্ত্রিক উপায়ে হতে হবে। এবং আমরা অবশ্যই মনে করব যে আমাদের এই জায়গাতে যে প্রগতিশীল যে যাত্রাটা মানুষের, আমাদের যে এই প্রাণবন্ত মানুষ, এই দেশ কিন্তু পাকিস্তানের চেয়ে গড় আয় কবে আমরা বাড়িয়ে তুলেছি। তো সেই জায়গায় এই সাম্প্রদায়িক শক্তি যদি আমাদের এইভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, আমরা কিন্তু এই পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছিল সেই অন্ধকার থেকে বেরিয়ে আসবার জন্য। কাজে এই জায়গাগুলোতে কিন্তু সরকার এত কিছু দায় নিচ্ছেন, সংস্কারের জন্য তারা এত 9 মাস বৈঠক করতে পারলেন, এই গণতান্ত্রিক যাত্রার পথে প্রগতিশীলতার স্বার্থে ধর্মের অপব্যবহার নিয়ে সরকার বলছেন না, এইটা নিয়ে এই ক্ষোভ আমাদের রয়েই যাবে। আসলে আপনার বিশ্বাস নির্বাচন কেমন হবে? আমার দৃঢ় বিশ্বাস, হয়তো উইশফুল থিঙ্কিং, যেহেতু বাঙালি আসলে শেষ পর্যন্ত খুবই ইমোশনাল একটা জাতি, ওই জাতির পক্ষ থেকেই বলতে চাই নির্বাচনটা আসলে ভালো হবে। এবং নির্বাচন যেহেতু অনেকদিন মানুষ ভোট দিতে পারেনি, এবার মানুষ ভোট দিতে যাবে। এবং আওয়ামী লীগের ভোট যেহেতু এবার একটা খুব ভাইটাল ব্যাপার, যেহেতু আওয়ামী লীগকে সকলেই এখন খুবই আদর আপ্যায়ন করছেন, প্রত্যেকেই বলছেন, এবং এই জায়গাটিতে আওয়ামী লীগের ভোটগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়াবে। তো সকলের উপস্থিতিতে ভোটটা ভালো হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এবং প্রগতিশীলরা জিতবে বলে আমি মনে করি। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আমাদেরকে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সর্বশেষ যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাটা কি হওয়া উচিত? মিডিয়ার ভূমিকাটা অবশ্যই ব্যক্তিক হওয়া উচিত, এবং যেমন এইখানে যা ঘটবে, এখন আমি বললাম প্রগতিশীলরা জিতবে, কিন্তু তাই বলে যদি এখন এটা না ঘটে, আমি বললাম যে আমার ব্যক্তিগত বিষয়গুলো, আমরা যে সাংবাদিকরা কেউই কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে কাজ করতে পারি না। এটা শুধু কথার কথা যদি না হয়, তাহলেই আসলে গণমাধ্যম স্বাধীন হতে পারবে। আমাদেরকে প্রত্যেকে ওই জায়গাতে আসলে সৎ হতে হবে, এবং আমাদের এটা একটা এসিড টেস্ট হতে পারে এইবার, যে আমরা প্রত্যেকেই সেই জায়গাটিতে আসলে কাজ করতে পারি কিনা। আমরা অনেক ভুল করেছি, প্রতিবারই আমরা ভুল করেছি, আশা করি এইবার আমরা ভুল করব না, যা ঘটে আমরা সেটা বলবো। এবং এটা কিন্তু আমাদের 14-18 সালের নির্বাচনে আপনার মনে পড়ে যে টেলিভিশনে দেখাচ্ছে যে ঘুরতে বেড়াতে চলে আসছে, ওই ইন্টারভিউগুলা বা বিভিন্ন ধরনের ছবি, এগুলো কিন্তু সাংবাদিকরা অত রুদ্ধশ্বাস সময়ের মধ্যেও দেখিয়েছে। কাজেই এইবার তো যথেষ্ট হাত মুখ খোলা আছে, কেন এবার কার ভয়ে আমরা দেখাবো না? নিশ্চয়ই সেলফ সেন্সরশিপ যদি ওই যে আমরা যদি আমাদের নিজেদের রাজনৈতিক পরিচয়টাকে এই জায়গাতেই আসলে সাংবাদিকতার পরিচয়টা দিতে হবে। এবং আপনি যতখানি যেই দলেরই আপনি পক্ষে থাকেন না কেন, আপনাকে পেশার স্বার্থে হলেও আপনাকে নিরপেক্ষ আচরণ করতে হবে। এখানে এআই একটা ফ্যাক্টর, খুবই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভিডিও তৈরিতে। এখন কোনটা সত্যি ভিডিও আর কোনটা মিথ্যা ভিডিও সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে গলার স্বরও আপনার চেঞ্জ করে ফেলা যাচ্ছে ইত্যাদি। সব কিছুর পরেও এখন দেখুন যে এই যে ঢাকার 8 আসন সম্ভবত, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস সাহেবের আসন, এই যে এত উত্তেজনা তৈরি হয়েছে, বেশ একটা উত্তেজনা। আজকে দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে প্রচুর ডিম ছুঁড়ে মারা হয়েছে, এবং বেশ একটা উত্তেজনাপূর্ণ অবস্থা, এবং পারস্পরিক কথাবার্তাগুলো হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু যে আগের মতো অত সন্ত্রাস হচ্ছে না, কিন্তু কথাবার্তা হচ্ছে, ডিম ছোড়াছড়ি হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে এগুলো নিয়ে যদি আবার কিছু এআই বানিয়ে ডিমের সাথে আরো কিছু যেগুলো বানানো দেখলাম রাতের বেলা হচ্ছে, ওই যে মহিলাদের উপরে কি করা, মহিলাদের উপরে আক্রমণ, এইটা কি এআই এর কাজ কিনা? এইটা একদল বলছে এআই এর কাজ, আরেক দল বলছে সত্যি। এবং যারা আক্রান্ত তারা তো মামলা করবেন, সেই মামলাটা কিন্তু হয়নি, কিন্তু এবং কোনোভাবেই কিন্তু তারা সামনে আসছেন না। কাজে এটা তো, এবং এটাও কিন্তু আসলে বলতে হয়, তারা তো পুরুষদের মুখ দেখবেন না। হ্যাঁ, জামাতে ইসলামীর এই যে এত রমরম অবস্থা, তার একটা ব্যাপার কিন্তু এই যে অডিও ভিজুয়াল মাধ্যমে তাদের তৎপরতা। আপনি দেখবেন যে তারা যখন যে কোনো একটা আলোচনায় তাদের যে বট বাহিনী বলে, তারা যেভাবে কমেন্ট করে, তাদের বিরোধীরা কিন্তু তাদের সাথে পেরে ওঠে না ওইখানে, সাথে সাথে তাদের প্রচুর কমেন্ট,
এবং সেইখানে তাদের তৎপরতা অনেক বেশি। তো এই জায়গাগুলো তো সামনের দিনে, এখন ধরেন আপনি একটা লাঠি দিয়েই তো প্রতিরোধ করতে হবে। এখন লাঠির বিরুদ্ধে তো আপনি কামান দাগালে চলবে না, লাঠির সাথে। ঠিক একইভাবে আপনার যখন ওখানে অডিও ভিজুয়াল আক্রমণ হচ্ছে, সেখানে সকলকে তৎপর থাকা উচিত। আক্রমণ করা উচিত না, গালিগালাজ কোনো উত্তর হতে পারে না, কিন্তু অন্তত তৎপরতার সাথে কিছু ভিডিও থাকা উচিত ছিল, বিশেষ করে বড় দল হিসেবে বিএনপির যেই কথাগুলো বলছেন তারেক রহমান বিভিন্নভাবে, এগুলো যদি ছোট ছোট করে আরো সুন্দরভাবে প্রচার করা যায়। কারণ তারেক রহমানের বক্তব্য বিকৃত করে কিন্তু তার বিরোধীরা প্রচার করছেন, যেটা তিনি বলেন নাই অন্য বক্তব্যের সাথে জোড়া দিয়ে প্রচার করছেন, সেখানে তারা কিন্তু আরো তৎপর হতে পারেন। এবং আমার যেটা মনে হয় যে এই বড় রাজনৈতিক দলগুলোর নেতারা, যেহেতু সময় কম, এই বক্তব্যের সাথে সাথে তারা যদি কিছু পর্যালোচনা করেন যে কোন জায়গায় তারা পিছিয়ে আছেন, এবং কিছু যদি সংবাদ সম্মেলন করেন, অন্তত সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেন এবং সেগুলো যদি সরাসরি প্রচারের ব্যবস্থা করেন, তাহলে মানুষ অনেক প্রশ্নের উত্তর পেত। অনেক ধন্যবাদ আপনাকে মাহবুব আজিজ। আপনাকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।